গুড মর্নিং সবাইকে। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও। খুব সকাল সকাল ভিডিওটা খুব সহজের উপরেই আমি সেলাই করেছি, খুব বেশি কিছু নয়, পুরো বেশিরভাগটাই গ্রিনের ওপরে। তো চলুন দেখে নেওয়া যাক। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সাথে থাকবেন। আর সাথে আজকে থাকছে গতকালের ভিডিওটার যে গল্পটা শেষ অংশটুকু পড়েছিলাম, তারপর যে অংশটুকু শেষ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আমি এখন পড়ব। সেলাইটা দেখার সাথে সাথে আপনারা গল্পটাও শুনবেন, আশা করি ভালো লাগবে। গতকাল আমি যেখানে শেষ করেছিলাম সেটা হলো স্বামীজিকে অগ্নিসংযোগ করা হলো। তার পরবর্তী থেকে আমি পড়তে শুরু করলাম। স্বামী বিবেকানন্দকে নিবেদিতা গুরুরূপে গ্রহণ করেছিলেন এবং তারই কাজে জীবন উৎসর্গ করবার সংকল্প নিয়ে এদেশে এসেছিলেন। সুতরাং স্বামীজির অন্তর্ধান নিবেদিতার কাছে কতখানি অপ্রত্যাশিত ও মর্মান্তিক তা সহজেই অনুমান করা যায়। সংকল্পে তিনি অবিচল ছিলেন। অন্তরের সমগ্র শোক নিরুদ্ধ রেখে তিনি কর্মে অগ্রসর হলেন। গুরুর আরাধ্য কাজ সম্পূর্ণ করাই তো শিষ্যের প্রধান কর্তব্য। ইতিমধ্যে আরেকটি সমস্যা দেখা দিল। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সংঘ অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। মিশনের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক উন্নতি ও লোকসাধারণের সেবা। নিবেদিতা কিন্তু তখনকার নেতৃবৃন্দের সঙ্গে বেশ যোগাযোগ স্থাপন করেছিলেন, রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত হয়ে পড়েছিলেন। ফলে তাকে মঠ মিশনের সদস্যপদ ত্যাগ করতে হয়। তবে ব্যক্তিগতভাবে বরাবরই সংঘনেত্রী শ্রী শ্রী মা ও স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতি সন্ন্যাসীবৃন্দের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তার বিদ্যালয় ও পুস্তক প্রকাশের কাজে সন্ন্যাসীগণের সাহায্য সর্বদা লাভ করেছেন। এই সময় থেকে নিবেদিতা যথার্থ কর্মজীবনের শুরু। তিনি বলতেন, আমার কাজ জাতিকে উদ্বৃত্ত করা, দেশের সকলের মধ্যে যাতে দেশাত্মবোধ জাগ্রত হয়, জাতীয়তাবোধের সঞ্চার হয়, তার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। তিনি খুব ভালো বক্তৃতা দিতে পারতেন। কলকাতা, বাংলাদেশ, দেশের অন্যান্য স্থানে এবং পাটনা, কাশ্মীর, লখনৌ, নাগপুর, বোম্বাই, আহমেদাবাদ, পুনা, ওয়ার্ধা, দাক্ষিণাত্যে, মাদ্রাজ প্রভৃতি ভারতের বিভিন্ন শহরে তিনি বক্তৃতা দিয়ে বেরিয়েছেন। তার বক্তৃতাগুলি সহজেই অপরের হৃদয় স্পর্শ করত, কারণ তার পিছনে ছিল তার অনন্য সাধারণ চরিত্র। তাছাড়া তার কথা ও কাজের মধ্যে মিল ছিল। নিজ জীবনে যা করেননি সে সম্বন্ধে কখনো তিনি বৃথা বক্তৃতা দিতেন না। তিনি স্বয়ং দেশের কাজে জীবন উৎসর্গ করেছিলেন, তাই অপরকেও ওইভাবে জীবন উৎসর্গ করবার জন্য উৎসাহিত করতেন। তার বক্তৃতাগুলি সবই ইংরেজিতে প্রদত্ত। দু একটি বক্তৃতা ছিল, কিছু অংশ নিম্নে উদ্ধৃত করা হলো। মাদ্রাজে এক মহিলা সভায় তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস ছিল ভারতের ভবিষ্যৎ ভারতের পুরুষের চেয়ে নারীর উপরে বেশি নির্ভর করছে, আর আমাদের উপরে তার বিশ্বাস ছিল অগাধ। সীতা ভারতের নারী ছিলেন, সেই রকম সাবিত্রী ও উমা কঠোর তপস্যার দ্বারা মহাদেবকে লাভ করা। এই হলো ভারতীয় নারীর চরিত্র। সকল দেশেই জাতি তার পবিত্রতা ও শক্তি এই সম্পূর্ণ রক্ষার দায়িত্ব নারীর উপরে ন্যস্ত করে এসেছে, পুরুষের উপরে নয়। অসংখ্য নারী তপস্বিনীর মতো নীরব শান্ত জীবন অতিবাহিত করে গেছেন। বিশ্বস্ত থাকাই ছিল তার গৌরব, পূর্ণতা লাভ করাই ছিল তার উচ্চাকাঙ্ক্ষা। ওই সকল নারীর দ্বারাই ধর্মের সংরক্ষণ ও সমৃদ্ধি ঘটেছে, বহির্জগতের সংগ্রামের দ্বারা নয়। বক্তৃতার শেষে আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেছিলেন, এই স্বদেশের কাছ থেকে আমরা সব পেয়েছি, জীবন, আহার, বন্ধু, পরিজন ও শ্রদ্ধা। এই দেশেই কি আমাদের প্রকৃত জননী নয়? এই দেশই কি আমাদের প্রকৃত জননী নন? আবার কি
তাকে মহাভারত রূপে দেখবার আকাঙ্ক্ষা আমরা পোষণ করব না? কথাগুলির মধ্যে এই দেশের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা যেন মূর্ত হয়ে উঠেছে। আজকে আমি গল্পটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশটুকু নিয়ে আমি চলে আসবো। সবাই ভালো থাকবেন, সারাদিনটা সবাই খুব ভালো কাটাবেন। এখন আমি আসছি, বাই বাই।